ইডির জালে নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড সুজিত বসু। সুজিতের থেকে কি কি লিঙ্ক পেতে চাইছে ইডি? কোন কোন প্রভাবশালীদের প্রশ্রয়ে এত বেপরোয়া সুজিত বসু? এবং যে যে প্রশ্নগুলো এখানে উত্তর খোঁজার চেষ্টা করব তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুজিতের দুর্নীতির অর্থের ভাগ কারা পেতেন, কয়লা, শিক্ষা, আবাসন, তোলাবাজি, আর কোন কোন নেতা মন্ত্রী এবার জালে উঠতে চলেছেন। সুজিত বসুকে গ্রেপ্তার করা হয় এবং গতকালকের পর থেকেই সেই সমস্ত নেতা মন্ত্রীদের বুক ধুকপুকানি শুরু হয়ে গিয়েছে যারা প্রাক্তন এই মুহূর্তে কিন্তু দুর্নীতিতে নাম জড়িয়েছে এবং তারা নিজেরা অন্তত জানেন যে তারা কি করেছেন। কোন কোন প্রভাবশালীর হাত তাদের মাথার উপর রয়েছে, তারা নিজেরা কি কি করেছেন, কত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তারা করেছেন, এরপরে কোন কোন দপ্তরগুলো রয়েছে তালিকায় সবচেয়ে ভালো সেই দপ্তরের প্রাক্তন মন্ত্রীরা জানেন। মিডলম্যান যদি কেউ থাকেন তারা জানেন, লিঙ্কম্যান যদি কেউ থাকেন তারা জানেন। পুরো নিয়োগ দুর্নীতি মামলা যখন শিক্ষা দুর্নীতি নিয়ে তোলপাড় চলছে, অয়নশীলের নাম উঠে আসছে, আর সেই সময় অয়নশীলের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ডাস্টবিনে একটি চিরকুট থেকে সুজিত বসুর নাম পাওয়া যায় এবং তারপরেই দেখা যায় যে পুরো নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ, আর তাতে নাম জড়ায় সুজিত বসুর। পরবর্তী ক্ষেত্রে একাধিকবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ এবং অসঙ্গতি মেলায়, তার উত্তরে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হলো সুজিত বসুকে। এই জায়গায় দাঁড়িয়ে যে যে প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছিলাম, একটু বিশদে সেগুলোর ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করব। নিউজরুম থেকে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, সরাসরি চলে যাব সত্যজিতের কাছে। সত্যজিৎ, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, সুজিত বসুর গ্রেপ্তারি প্রাথমিকভাবে একটু জানবো যে তাৎপর্যের জায়গাগুলো ঠিক কোন কোন তাৎপর্য রয়েছে সুজিত বসুর গ্রেপ্তারির পেছনে। গুরুত্বপূর্ণ বিষয় দেখো, তুমি যেটা বলছো যে কোথায় কোথায় তাৎপর্য রয়েছে, এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন আমরা নিউজরুম করছি, ব্যবহার করছি, তখন যে তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে যে একে একে পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে একাধিক তৃণমূল কংগ্রেস নেতা বা প্রাক্তন মন্ত্রী তারা নাকি অসুস্থ হয়ে পড়ছেন, তারা বিভিন্ন হসপিটালে ভর্তি হচ্ছেন, বাড়িতে নিজেকে আবদ্ধ করে ফেলছেন। এবং সেই সময় আমরা নিউজরুম করছি যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট একে একে বিভিন্ন নেতাকে ডাকছেন, তাদের অসঙ্গতি দেখালে অ্যারেস্ট করছে। তাহলে যে প্রশ্ন তুমি করছিলে যে কোথায় কোথায় এই ডিসঅর্ডারগুলো এসছে, এবারে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বোঝার প্রয়োজন দর্শকদের জন্য, যে এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা সিবিআই সম্পর্কে বলা হতো যে যেন এটা বিদেশি কোনো তদন্তকারী সংস্থা। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই বলতেন যে ওরা এসছে, বাইরে থেকে এসছে, কিন্তু এটা দেশের এক একটা ইনভেস্টিগেটিভ এজেন্সি। ফলে যে মুহূর্তে এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলো এবং সরাসরিভাবে এখানে কেন্দ্রের বা বাকি দেশের সঙ্গে যেন পশ্চিমবঙ্গের সংযোগ স্থাপিত হলো, সেই সময় থেকে আর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সিবিআই বা একাধিক যারা এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, তারা আর বিদেশি রইল না বা কোনোদিনই ছিল না, তারা এদেশেরই ছিল এবং এই রাজ্যের দুর্নীতির ক্ষেত্রে তারা অবাধ হলো। এবং অনেকেই ফলো করবেন যে অনেকটা গতি বেড়ে গেছে। এই গতি বাড়ার কারণটা কি? গতি বাড়ার কারণটা হলো জনমত। মানুষ চাইছেন যে দুর্নীতি পরায়ণ যারা তৃণমূল নেতা মন্ত্রী, যারা দীর্ঘদিন 15 বছর ধরে মানুষের রক্ত শোষণ করে, তাদের প্রত্যেককে এবার সামনে নিয়ে আসা হোক। যে কারণে সেন্ট্রাল এজেন্সিগুলো ঠিক অনেকটাই যেন সেভাবে কাজ করছে। এক্ষেত্রে টেকনিক্যাল বিষয়টা হচ্ছে এটাই যে আগে যখন, কারণ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিজে কোনো অভিযোগনামা দাখিল করতে পারে না, তাকে এফআইআরের উপর দাঁড়িয়ে সেটাকে রুজু করতে হয়। এর আগে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ তারা এফআইআর দায়ের করতে গড়িমসি করতো, ফলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা রেকি করে রাখলেও এগোতে পারতো না। এবার থেকে সেই সমস্যা রইল না। এবার মনে করা হচ্ছে যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ অসংখ্য এফআইআর তার বিভিন্ন পোস্টপোল ভায়োলেন্স হোক বা দুর্নীতির ক্ষেত্রে হোক, পুরনিয়োগ দুর্নীতি হোক, স্কুল শিক্ষা দুর্নীতি হোক, তারা একের পর এক করবে এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সেগুলোর উপর ইসিআইআর অন করে তারা তদন্তকে অনেক প্রসারিত করবে। যে বিষয়টা উঠে আসছে, যে প্রশ্ন উঠছে যে সিবিআইয়ের তরফে বা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে তারা কি করবেন, এই প্রশ্ন যেমন উঠছে, তার পাশাপাশি এই প্রশ্নটা উঠছে যে কোন কোন কেসে, কোন কোন গুরুত্বপূর্ণ অভিযোগের ক্ষেত্রে
নতুন করে খাতা খুলতে চলেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ইডি কোন কোন ক্ষেত্রে নতুন করে তাদের অভিযোগনামা শুরু করতে চলেছে, তার খাতা খুলছে, ভীষণ গুরুত্বপূর্ণ। তার আগে এটা বোঝার প্রয়োজন যে সুজিত বসু, যিনি পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে মাস্টার মাইন্ড, সেই সুজিত বসুর ক্ষেত্রে কি ক্লুজ পাওয়া গেছিল। এবং দেখবে সুজিত বসুর ক্ষেত্রে তার যে বাড়িতে রেড হয়েছিল, তার বিভিন্ন অফিসে হয়েছিল, ছেলের রেস্টুরেন্টে হয়েছিল, সেগুলো থেকেই প্রচুর পরিমাণে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছিল। এবং এটা বলে রাখার প্রয়োজন, যদিও তদন্ত শুরু হবে বা চলছে, সুজিত বাবুর ছেলে যিনি কোর্টেও গেছেন, সমুদ্র বসু, আশ্চর্যজনকভাবে সেও এই কেসের অন্যতম মাস্টার মাইন্ড। অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে নেতা নিজেই ক্রাইমটা করে থাকেন, বাকিরা তাকে অনুসরণ করেন বা তারা মানি কাস্টোডিয়ান হন। কিন্তু যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি যে সমুদ্র বসু তিনিও একটা বড় মাপের দুর্নীতি করেছেন, সুজিতবাবুর ছেলে, তিনিও প্রসিড অফ ক্রাইমের সঙ্গে সরাসরি জড়িয়ে আছেন। ফলে পরবর্তী ক্ষেত্রে যে সমুদ্র বসুকেও এভাবে জেলে আসতে হয়, তাহলে অবাক হওয়ার কিছু নেই বলে একটা অংশ দাবি করছে। এবং পাশাপাশি নিতাই দত্ত, সুজিতবাবুর রাইট হ্যান্ড, যাকে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তার বয়ান নিয়েছে। এই পর্বে এসে এই নিতাই দত্ত, তাকে খোঁজা হচ্ছে, তিনি হয়তো গা ঢাকা দিয়েছেন। অনেকে মনে করছেন, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসাররা মনে করছেন যে নিতাই দত্তের বয়ান নতুন করে পাওয়া গেলে সেই গোটা তদন্তের মোড় ঘুরিয়ে দেবে, তারা মনে করছেন। এবং এক্ষেত্রে আরও একটা বিষয় বলি যে এই গ্রুপ সি বা গ্রুপ ডির যে 250 জন কর্মীকে বেআইনি নিয়োগ হয়েছিল 2010 থেকে 2015 সালের মধ্যে, সেই সময় যে বিপুল অর্থ হাতে এসেছিল সুজিতবাবুর, সেটাই পরবর্তী সময় বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করা হয়েছিল। এবং এটাও দেখা গেছে যে কোভিড পর্বে যখন মানুষ খেতে পারছিল না, তখন এই প্রাক্তন মন্ত্রী সুজিত বসু তার বিভিন্ন অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে কোটি কোটি টাকার অর্থ ও কোটি কোটি টাকা অনুপ্রবেশ করেছে। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এসছে তাও জানার চেষ্টা করছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সত্যজিৎ, আমি এখানে একটু বিরত করব তোমাকে। লকডাউনে যে সময় হয়তো অনেক মানুষের দুবেলা দুমুঠো অন্ন জুটছে না, সেই সময় এক মন্ত্রীর কলেবর ফুলে ফেপে উঠছে। সাংঘাতিক একটা জায়গা, আমি আসার চেষ্টা করবো ওই জায়গায়। তার আগে জানিয়ে রাখি, বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম আমাদের সঙ্গে যোগদান করেছেন। সত্যজিৎ, তোমার প্রশ্ন। হ্যাঁ, আমি আসছি এক্ষুনি শামীম সাহেবের কাছে। তার আগে আমি একটু আপনাকে 2 মিনিট বিরত করবো। আমি যে প্রশ্নটা, যে গুরুত্বপূর্ণ বিষয় দেবর তুমি বলছিলে যে এখানে কোটি কোটি টাকা যেমন প্রবেশ করেছে, অনুপ্রবেশ করেছে, সেই তদন্ত তারা করছেন। পাশাপাশি আমি শামীম সাহেব আমাদের সঙ্গে আছেন, যে বিষয়টা জানানোর চেষ্টা করবো, যেটা আমরা উজ্জ্ব রেখে যাচ্ছি, যেটা আমরা বলেছি যে কোন কোন ক্ষেত্রে নতুন করে খাতা খুলতে চলেছে। কারণ এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অফিসারের সঙ্গে যে তথ্য আমরা পাচ্ছি বিভিন্ন সূত্র অনুসারে, তাতে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কয়লা, স্কুল, শিক্ষক নিয়োগ এবং এই পুরো নিয়োগ, 3টি ক্ষেত্রেই আবার নতুন করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা ঝাঁপাচ্ছে। তার কারণ এর আগে এসএসসি বলটাকে নিয়ে গোল গোল খেলাচ্ছিল। যে মুহূর্তে রাজ্য সরকারের দায়িত্বে বিজেপি এসে গেছে, এসএসসি আর এটা করতে পারবে না বা করবে না। ফলে আবার নতুন করে রিওপেন হতে চলেছে অনেক কিছু। এবং সেই ক্ষেত্রে যদি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি আরও কোনো শিক্ষামন্ত্রীকে এবার প্রশ্নের মুখে পড়তে হয়, অবাক হওয়ার কিছু নেই। কয়লা দুর্নীতির ক্ষেত্রে যে তথ্য আসছে, নতুন করে রিওপেন হচ্ছে। আমরা বলে রাখছি যে কয়লা দুর্নীতি নতুন করে খাতা খুলছে। এবং এক্ষেত্রে শওকত মোল্লার নাম যেমন আছে, প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের নাম রয়েছে, এবং কোনো একজন অতি প্রভাবশালী এ রাজ্যের নেতা, যার সঙ্গে নিউ টাউনের একজন বিধায়কের স্বামীর ওতপ্রোত সম্পর্ক, সেখানে কয়লা দুর্নীতির প্রচুর টাকা তার কাছে রয়েছে বলে ইডি কর্তারা জানতে পারছেন। এবং সেই টাকা বাইপাস এবং একই সঙ্গে নিউ টাউনের বিভিন্ন আবাসনের ইনভেস্ট করা হচ্ছে। ফলে তাকেও তলব করা হতে পারে, এই সম্ভাবনা রয়েছে। আমার সঙ্গে শামীম সাহেব রয়েছেন। আমি সরাসরি দেখা যায় প্রশ্নে যাব যে গোটা পর্ব যেদিকে এগোচ্ছে, আপনি দীর্ঘদিন এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, আপনি একাধিক মামলা করেছেন, সুপ্রিম কোর্টে দৌড়ে গেছেন। ছবিটা কোন দিকে, কতটা তাৎপর্যপূর্ণ, কি হতে পারে আর কি হতে পারে? এবং প্রথমেই বলি, নতুন সরকার এসছেন, তাদেরকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন সরকার এসে তারা বেশ কিছু অত্যন্ত জনহিতকর পদক্ষেপ নিয়েছেন। প্রথম পদক্ষেপ যেটা আমার মনে হয়েছে, যেহেতু চাকরি সংক্রান্ত মামলাগুলো করি, সেটা হচ্ছে বয়স সীমায় 5 বছরের ছাড়। তার ফলে কি হবে, যে ছেলেমেয়েরা যারা এই সময়কালের মধ্যে শুধুমাত্র দুর্নীতির কারণে তারা সুযোগ পাননি, তারা সুযোগ পাবে। দ্বিতীয় কথা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, দেখুন এই রাজ্যে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। আপনি সুজিত বসুর গ্রেপ্তারের কথা বলছেন, আমার মনে পড়ে যাচ্ছে
2023 সালে, সেই সময় বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাহেব, এবং সেই সময় এই যে ধরুন তদন্ত চলছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগের তদন্ত চলাকালীন অয়নশীল বলে একজনের বাড়িতে গিয়ে যখন ইডির আধিকারিকরা পৌঁছলো, গিয়ে দেখলো ও বাবা, শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ নয়, ওখানে মিউনিসিপ্যালিটির বিভিন্ন পদে, সে ড্রাইভার থেকে শুরু করে, মজদুর থেকে শুরু করে, গ্রুপ ডি পদ থেকে শুরু করে, প্রায় প্রতিটি পদে নিয়োগের ক্ষেত্রে এই অয়নশীলই দায়িত্বপ্রাপ্ত, এবং সে যেভাবে প্রাথমিকের দুর্নীতি হয়েছে একইভাবে সে মিউনিসিপ্যালিটির দুর্নীতিগুলো করেছে। এবং এই যে আজকে সুজিত বসু গ্রেপ্তার হয়েছেন, তিনি কিন্তু সেই সময় ইডি রিপোর্ট দিয়েছিল, ইডি একটি অ্যাপ্লিকেশন করেছিল ওই সোমেন নন্দীর মামলায় প্রাথমিকের, আমার সেই দিনটির কথা মনে পড়ছে, এবং সেই 21/4/2023 এবং সেই নির্দেশনামায় আপনি যদি সোমেন নন্দীর সেই মামলার সেই নির্দেশনামাটি দেখেন, সেই নির্দেশনামায় এই পুরো ইডির স্ট্যাটাস রিপোর্টটা কপি করে দেওয়া আছে। কেন কপি করে দেওয়া আছে, তার একটা কারণ ছিল। তার কারণ সেই সময় আমি আদালতে বলেছিলাম যে এই যে ধরুন যে কোনো মামলা সিঙ্গেল বেঞ্চে হয়, তো সেটাকে কন্টেস্ট করতে রাজ্য সরকার, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা যে কেন সিবিআই বা ইডি তদন্ত হবে সেটাকে আটকাতে তারা ডিভিশন বেঞ্চে যেত, ছুটে সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যেত। এবং যেহেতু সাধারণভাবে কি হয় যে এই স্ট্যাটাস রিপোর্ট গুলো বা এই রিপোর্ট গুলো আদালতে মুখবন্ধ ফর্মে জমা পড়ে বা আদালতে জমা পড়ে, সেটা রিপোর্টের রিফ্লেকশন সবসময় অর্ডার শিটে থাকে না। ফলে কি হয়, যখন ইনিশিয়ালি প্রথমেই যখন মামলাটা ডিভিশন বেঞ্চে যাচ্ছে, ইনিশিয়াল স্টে হয়ে যেত বা স্টে হওয়ার সম্ভাবনা থাকতো, সেই জন্য এই আদালতকে বলেছিলাম, এবং আদালতের গোটা স্ট্যাটাস রিপোর্টটা সেই নির্দেশনামায় তুলে দিয়েছে। আপনি সেই সময় এই স্ট্যাটাস রিপোর্টটা যদি দেখেন, আমি সবটা অংশ পড়বো না, যদি আপনি সামান্য কিছুটা অংশ জাস্ট এটাতে জানিয়ে রাখি, সেটা হচ্ছে সেই সময়ই অয়নশীলের ওই যে যা ডকুমেন্ট পাওয়া গেছিল, সেই সময়ই বলেছিল 200 কোটি টাকার দুর্নীতি, এবং বিভিন্ন মিউনিসিপ্যালিটির কথা সেই সময় উঠে এসেছিল। তার মধ্যে ছিল কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, বরানগর, হালিশহর, সাউথ দমদম, নর্থ দমদম, টাকি সেই সময়। এবং তারপরে বলেছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ কথা বলছেন শামীমদা, একটা গুরুত্বপূর্ণ তথ্য একদম এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের নথি তিনি উল্লেখ করছেন এই লাইভে। 0 আওয়ারে যে টাকি পুরসভা রয়েছে, নর্থ দমদম রয়েছে, সাউথ দমদম রয়েছে, বিভিন্ন কাঁচরাপাড়া রয়েছে, অর্থাৎ কলকাতা। আমি একটা বিষয় আমি একটু শামীমদাকে মনে করাবো যে এই সময় যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের নথি ছিল, সেখানে কলকাতা কর্পোরেশনের মজদুর বা গ্রুপ ডির যে দুর্নীতি হচ্ছে সেই তথ্যের উল্লেখ ছিল শামীমদা। একদমই, এবং শুধু তাই না, সেখানে এই যে শুধু মজদুর পদে না, বিভিন্ন পদে, এবং সেই রিপোর্টেই কিন্তু সেই পদগুলোর কথা উল্লেখ করা ছিল। এবং সেই রিপোর্টটা সেই সময় মিথিলেশ কুমার মিশ্রা, যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইডি ছিলেন, তিনি সেই রিপোর্টটা দিয়েছিলেন, এবং তার সেই রিপোর্টটি গোটাটি টোটো কিন্তু এই যে আপনি যে বলছিলেন 21/4 নির্দেশনামায় নির্দিষ্টভাবে উল্লেখ করা রয়েছে। দেখুন বিষয়টি তার কি কি পদে, শুধু যদি পদগুলো যেহেতু বললেন, মজদুর, সুইপার, ক্লার্ক, পিওন, অ্যাম্বুলেন্স অ্যাটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, পাম্প অপারেটর, হেল্পার, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, এই সমস্ত পদে আপনারা দেখেছেন রেট চার্ট ছিল একটা নির্দিষ্ট, যে ড্রাইভার পদের জন্য এত লক্ষ টাকা, স্যানিটারি অ্যাসিস্ট্যান্টের এত লক্ষ টাকা, হেল্পারের এত লক্ষ অর্থাৎ টাকা, প্যারালাল সিস্টেম চলছিল, প্যারালাল সিস্টেম, অর্থাৎ নিয়োগের আগেই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন সুজিত বাবু এবং তার সহযোগীরা। এক্ষেত্রে যে প্রশ্ন রাখবো আপনার কাছে শামীমদা, যে তাহলে কি কলকাতা কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র, তাকে কি এই একই অভিযোগে তলব করা হতে পারে? সম্ভাবনা কতটা তীব্র হচ্ছে? যে ইডি তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে, এই তদন্ত ভার কিন্তু আদালত সিবিআই কে দিয়েছিল। তারা যাকে মনে করবে, যাদের কাছ থেকে এই ধরনের ডকুমেন্ট পাবে, সেটা দেখে তারা ইনভেস্টিগেশন করবে। এবং আমি মনে করি ইনভেস্টিগেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ কি বলুন তো, হয়তো সুজিত বাবু গ্রেফতার হয়েছেন, কিন্তু সুজিত বোসেই তো শেষ নয়, সুজিত বসুর নিচেও আছে, সুজিত বসুর উপরেও আছে। কারণ এই যে ধরুন বিভিন্ন মিউনিসিপ্যালিটি গুলো চেয়ারম্যান গুলো রয়েছে, বাবা সুজিত বসু কি একেবারে সব টাকাটা পেয়ে যেতেন না? ফলে এই যে সুজিত বসুর উপরের যে মাথা আছে তাকেও ধরতে হবে, তার নিচের মাথা, তার নিচের লোকগুলোকে ধরতে হবে যারা কালেক্টর ছিল। মানে এটা একটা পিরামিড লাইক স্ট্রাকচার ছিল, নিচে কালেক্টররা আছে, তারপরে তারা সেই টাকা পৌঁছে দিচ্ছে, তার উপরে পৌঁছে যাচ্ছে, এইভাবে একটা পিরামিড লাইক স্ট্রাকচার তৈরি হয়েছিল। এই পিরামিড লাইক স্ট্রাকচারটাকে পুরোটাকে আনাট করতে হবে এই তদন্তের মাধ্যম দিয়ে। এবং সর্বোপরি যেটা আমার মানে এই নতুন সরকারের কাছে আশা এবং আকাঙ্ক্ষা, সেটা হলো যারা যোগ্য বঞ্চিত হয়েছেন তাদের যেন কম্পেনসেট করার ব্যবস্থা হয়, এবং যারা এই ধরনের কাজ করেছে প্রতিটি ব্যক্তিকে
যারা বেনিফিশিয়ারি তাদের প্রত্যেককে যেন এই তদন্তের আওতাধীন করে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। দেখুন, এই সরকার যে পূর্ববর্তী সরকার যেটা সব থেকে বড় অপরাধ করেছে কি বলুন তো, বেকার ছেলে মেয়েদের স্বপ্নগুলোকে সব চুরি করে নিয়েছে। এবং তারা মেধাবী, তারা মেধার ভিত্তিতে তারা পরীক্ষায় বসেছিলেন, তারা ভেবেছিলেন অন্তত পক্ষে মেধার আমি একটি মানে তার যোগ্যতা মান অনুযায়ী আমি একটি চাকরি পাবো। এই যে গত 15 বছরে মেধার কোনো মূল্যই ছিল না, শুধুমাত্র অর্থ দিলে তবেই আপনি চাকরি পাবেন, নাহলে চাকরি পাবেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছিল, সব থেকে বড় অন্যায় করেছে এটা। এবং শুধু তাই না, এর ফলে কি হয়েছে, শিক্ষা ব্যবস্থার মতো এরকম একটি ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য তারা কি করেছে, শিক্ষা ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি করেছে। সে টেট থেকে শুরু করে প্রাইমারি টেট হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, টেটে দুর্নীতি করেছে, নিয়োগের প্রাথমিক নিয়োগে দুর্নীতি করেছে, আপার প্রাইমারি থেকে শুরু করে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্রতিটি নিয়োগে দুর্নীতি করেছে। আমি সরকারকে আহ্বান করব, আপনারা এই সময় দাঁড়িয়ে একটা জুডিশিয়াল কমিশন তৈরি করুন, এনকোয়ারি কমিশন তৈরি করুন। ঠিক, জুডিশিয়াল কমিশনের দাবি করছেন। একই সঙ্গে আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব যে সুজিত বসুর প্রেক্ষাপটে যে ফিরে আসি, সুজিত বাবু তিনি রাজ্যের দোর্দণ্ড প্রথম মন্ত্রী ছিলেন, সে ভূমিতে তার পুজো লোকের চোখ টানত, সারা রাজ্যের একটা ব্যাপক বড় ব্যাপার ছিল। সুজিত বাবু একসময় রাস্তার পাশে এগরোল বিক্রি করতেন, সেখান থেকে এমএলএ হয়েছেন, সেখান থেকে তিনি দোর্দণ্ড প্রতাপ মন্ত্রী ছিলেন দীর্ঘ সময়, কেউ তাকে টলাতে পারেনি। আপনার কি মনে হয় না যে এই যে মন্ত্রী থাকা দীর্ঘদিন, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এর সঙ্গে লেনদেনের সম্পর্ক ছিল? অনেক স্ট্রিটের নাম শোনা যায়, এই স্ট্রিট সেই স্ট্রিট, এই স্ট্রিটে কি প্রচুর পয়সা তিনি দিতেন? এটা কি সত্যি? করতে পারবো না, সেটা তো তদন্তকারী সংস্থা তদন্ত করে বের করবে। দেখুন, এগরোলের একজন ব্যবসায়ী তার মন্ত্রী হওয়ার মধ্যে আমি কোনো ভুল বা ত্রুটি দেখি না, আমি বরঞ্চ সেটাকে অ্যাপ্রিসিয়েট করতাম যদি তিনি সেই এগরোলের ব্যবসা থেকে যায়, সেটাতেই তিনি তার মানে তিনি নিজেকে প্রতিপালিত হতেন বা সেটা থেকে তিনি তার ব্যয় করতেন। সেটা না করে তিনি যদি মনে করেন যে জনগণের কাছ থেকে বেআইনি ভাবে দুর্নীতিপূর্ণ পথ পেয়ে যে টাকা কালেক্ট করে সেটার থেকে আপনি ব্যয় করব, তাহলে কিন্তু সেটা অন্যায়, যেটা এই সুজিত বোসরা করেছেন। এবং একটা মডেল তৈরি, গোটা রাজ্যে যেটা হয়েছে, একটা দুর্নীতির মডেল তৈরি হয়েছিল, দুর্নীতির কর্পোরেটাইজেশন হয়েছিল, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যে মানে দেখুন, দুর্নীতিকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে সেটা যদি দেখেন, তাহলে এই অয়নশীলদের এদের রোলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, একই ব্যক্তি প্রাথমিকেরও সে দুর্নীতির সঙ্গে যুক্ত, আবার মিউনিসিপ্যালিটির সেমে, তাহলে একই ব্যক্তিকে প্রাথমিকের শিক্ষক নিয়োগের দায়িত্ব দেওয়া হচ্ছে, মিউনিসিপ্যালিটির বিভিন্ন পদে নিয়োগের দায়িত্ব দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। দেওয়া হচ্ছে এই কারণে, তার কারণ সে ভালো কালেক্টর ছিল। ফলে এই যে ভালো কালেক্টর অনেক টাকা তুলতে পারে, সেটা যদি যোগ্যতা মান হয়, তাহলে বুঝতে হবে সরকারটা কিভাবে চলছে। দেখুন, এর আগে পূর্ববর্তী যে সরকার 15 বছর যে সরকার চলেছে, বলুন তো একটা নিয়োগের কথা বলতে পারবেন যেখানে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়েছে? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো স্বীকার করে নিয়েছিলেন, আপনাদের মনে থাকবে, গণসহায়ক নিয়োগের দুর্নীতি হয়েছে, কিন্তু নিজেই বলেছিলেন। পরবর্তীতে সেই মন্ত্রী যখন আবার তার দলে ফিরে আসে, তিনি সম্পূর্ণটাই ভুলে গেছেন। আচ্ছা, আপনি যে বলছেন যে এই ধরুন যখন আমরা আদালতে মামলা করতাম, একটার পর একটা মামলা করেছি, সিবিআই তদন্তভার আদালত তুলে দিয়েছে, তখন ওনারা সেই তদন্তের নির্দেশটাকে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে। কিন্তু একটা মামলার ক্ষেত্রেও কেন এটা করেননি? শতপ্রণোদিত হয়ে নিজেরাই তদন্ত করেননি কেন? তার কারণ তারা জানতেন যে প্রকৃত তদন্ত হলে তাদের আশেপাশের লোকজনেরাই গ্রেফতার হবে। একদম। সমিত, আমি আপনাকে জিজ্ঞেস করবো যে পুর নিয়োগ দুর্নীতি, আপনি যেমন ওতপ্রোতভাবে এই তদন্তগুলো অর্থাৎ এই মামলার সঙ্গে জড়িয়ে রয়েছেন, আপনি নিজেই জানেন যে এসএসসি দুর্নীতি কোন পর্যায়ে হয়েছে এবং কয়লাকাণ্ড কী অবস্থায় আছে, বা এই জমি আবাসন তোলাবাজি যেখানে শান্তনু সিংহ বিশ্বাস একাধিক নাম চলে এসছে বা একাধিক অভিযুক্তের নাম আমরা পাচ্ছি প্রভাবশালী। এক্ষেত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি আপাতত তার ছবি আমরা সবাই জানি, পরবর্তী ক্ষেত্রে সেখানে ব্রাত্য বসু দায়িত্বে আসেন। আপনার কি মনে হয় যে পার্থ চট্টোপাধ্যায়ের যে দুর্নীতির লিগ্যাসি, সেটা পরবর্তী ব্রাত্যবাবুর সময় সেটা কি একইভাবে ছিল, নাকি সেটা খুব একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তিতে অপারেট হয়েছে? কি মনে হয়? স্পেকুলেশন জানতে চাইছি। আপনাকে একটা উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আপনাকে উদাহরণটা এরকম দেব, আদালত নির্দেশ দিল, এই যে এত কিছু দুর্নীতি হলো, তো তারপরে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি সাব্বার রজনী বেঞ্চ এখানে নির্দিষ্টভাবে নির্দেশ দিল যে ওই যে সিবিআই যে ওএমআর শিট গুলো উদ্ধার করেছে, সেই সিবিআই এর উদ্ধার করা ওএমআর শিট গুলো তোমরা পাবলিক ভিউইং এর জন্য ওয়েবসাইটে আপলোড করে দেবে। সেই নির্দেশনামা সুপ্রিম কোর্ট আপহেল করলো।
তারপরেও সেই ওএমআর শিট আমরা বারবার চেয়েছি যে ওই ওএমআর শিট গুলো আপনারা আপলোড করে দিন। শুধু তাই না, ওদের কাছে যে ওএমআর শিট আছে এটা বোঝানোর জন্য, আদালতকে বোঝানোর জন্য সেতাবউদ্দিন এবং নাসরিনকে দিয়ে আরটিআই করিয়েছে। সেই আরটিআই এর জবাবে এসএসসি বলেছে হ্যাঁ তাদের ডাটাবেস থেকে তারা ওএমআর শিট সাপ্লাই করছে। আমরা আদালতে গিয়ে চিৎকার করে করে বলেছি এই ওএমআর শিট গুলো অরিজিনাল, নাসরিন দেখেছে, সেতাবউদ্দিন দেখেছে, কিন্তু সেই সময় না সরকার, না এসএসসি, না বোর্ড তারা কেউ বলেনি যে ওটা অরিজিনাল ওএমআর শিট। রেদার তারা ওই ওএমআর শিট গুলো পাবলিক আপলোড করেনি বলে আমাদের কন্টেন্ট করতে হয়েছে। সেই কন্টেন্টেও যখন বলেছে যে তোমরা আপলোড করে দেবে, তারপরেও তারা টালবাহানা করেছে। কেন এই টালবাহানা? তাহলে বোঝা যাচ্ছিল যে বেসিক্যালি এই টালবাহানার পিছনে, এই টালবাহানা যখন চলছিল তখন কিন্তু মন্ত্রী মশাইয়ের নাম ছিলেন দত্ত বসু। এই তিনি তো বলতে পারতেন যে বাবা আপলোড করে দে, তিনি কিন্তু প্রথমে বলেও ছিলেন। পরবর্তীতে যখন আমরা দেখলাম শুধু টালবাহানা চলছে, শুধু টালবাহানা চলছে। অর্থাৎ টালবাহানার মধ্যে লুকিয়ে রয়েছে দুর্নীতির যে লিগ্যাসি পার্থবাবু যারা করে গেছিলেন। পরবর্তী ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডাইরেক্টর জানতে পারছি যে ব্রাত্যবাবুর সময় সেই একই ধরনের দুর্নীতি একটা মোড়কের মধ্যে দিয়ে হয়েছে বলে এনফোর্সমেন্ট ডাইরেক্টর সূত্রে আমরা জানতে পারছি। এবং একই সঙ্গে যে বিষয়টা আপনাকে জানতে চাইবো যে কয়লা দুর্নীতির ক্ষেত্রে একাধিক প্রভাবশালীর নাম আসছে, প্রাক্তন মন্ত্রী মলয় ঘটকের নাম আসছে, একই সঙ্গে এ রাজ্যের অতি প্রভাবশালী একজন নেতা, তার ঘনিষ্ঠ বিধায়কের, তার ঘনিষ্ঠ একজন তার পিএ কাম বন্ধু, তার বিরুদ্ধে লুকআউট নোটিশ রয়েছে, তিনি সব মানি কাস্টোডিয়ান ছিলেন, এবং নিউ টাউনের একজন প্রভাবশালী তৃণমূল নেতা, তার মাধ্যমে বিভিন্ন রিয়েল এস্টেটে ইনভেস্ট হচ্ছিল। এদের প্রত্যেককে কি এই তদন্তের আওতায় আনা হতে পারে? সম্ভাবনা কতটা তীব্র বা জোরালো বলে আপনি মনে করেন? দেখুন, আমি মনে করি, দেখুন এই যে পিএমএলএ একটা অত্যন্ত সুস্পষ্ট একটি আইন, যেখানে প্রসিড অফ ক্রাইম অর্থাৎ দুষ্কর্মের মাধ্যমে উদ্ভূত যে সম্পদ যেখানে যেখানে রুটেড হবে সেইটাকে কিন্তু আনাট করতে হবে। এটাই কিন্তু পিএমএলএ একটা ইডির উপর দায়িত্ব। ইডি একটি স্ট্যাটুটরি অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটি প্রসিড অফ ক্রাইমের রুটটাকে আনাট করবে। দেখুন, যদি সাপোজ ধরুন কয়লা থেকে টাকাটা উদ্ভূত হলো, সেই টাকা বেআইনি টাকা, সেই টাকা এসে কোথাও জমা হলো, সেইটা যদি রিয়েল এস্টেটে ইনভেস্টেড হয়, তাহলে কিন্তু এই যে গোটা রুটটা আনাট করতে গেলে যতজনের হাতে এটা হস্তান্তর হয়েছে প্রত্যেকে কিন্তু তদন্তের আওতাধীন আনতে হবে। সেই রিয়েল এস্টেট কোম্পানিটিকেও যে এটাকে হস্তান্তর করেছে, তবেই কিন্তু এই গোটা রুটটাকে আনাট করা যাবে। এই গোটা রুটটাকে আনাট করাটাই হচ্ছে ইডির কাজ। সে কিন্তু প্রসিড অফ ক্রাইম অর্থাৎ দুষ্কর্ম থেকে উদ্ভূত যে সম্পদ, সেই সম্পদ কোথায় কোথায় রুটেড হয়েছে, কোন রুট দিয়ে গেছে, এইটাকে করার জন্য ঠিক একদম অর্থাৎ রুটকে ডিকোড করবেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কর্তারা, এবং ডিকোড করলে সেখানে এক ঝাঁক প্রাক্তন মন্ত্রী এবং বিভিন্ন জনপ্রতিনিধি, কাউন্সিলর এবং চেয়ারম্যানদের নাম একে একে আসবে। সেই ছবি আমরা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তদন্ত এবং সাফল্যের সঙ্গে সঙ্গে তুলে ধরবো বাংলার দর্শকদের কাছে। একদম সময় শেষ, আজকে এখানেই জিরো আওয়ার শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে ফিরদৌসদা ছিলেন, অনেক ধন্যবাদ ফিরদৌসদাকে, এবং সত্যজিৎ ছিলেন, সত্যজিৎকেও অনেক ধন্যবাদ। এই মুহূর্তে জিরো আওয়ার এখানে শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক CNN।